আচ্ছা, তাহলে দেখি কোষ এর গঠন। এখান থেকে কি কি প্রশ্ন এসেছিল বিগত বছরে। গোলজি কমপ্লেক্স কোনটি সংশ্লেষ করে না? আমরা যদি গোলজি বডির বা গোলজি কমপ্লেক্সের কাজে যাই, দেখবো যে গোলজি বডি অনেক কিছু সংশ্লেষ করে। যেমন সে স্পার্ম সংশ্লেষ করে, লাইসোজোম তো সেখান থেকে আসে, বিভিন্ন ধরনের অনেক ধরনের এনজাইম আসে, কিন্তু কোনোভাবেই সে কি করে না? রাইবোজোম সংশ্লেষ করে না বা সিনথেসিস করে না। তাহলে গোলজি বডি কোনটি সংশ্লেষ করে না? রাইবোজোম সংশ্লেষ করবে না। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? আমরা জানি যে প্লাস্টিডের ভিতরে ক্লোরোপ্লাস্ট, ব্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এটা উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য। তারপরে উদ্ভিদের সঞ্চিত খাদ্য শ্বেতসার, প্রাণীদেহের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। আবার কোষ প্রাচীরও কি উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য। তাহলে এই তিনটাই থাকবে। থাকবে না কোনটা? থাকবে না হচ্ছে সেন্ট্রোজোম। আমরা খুব ভালোভাবে জানি যে উদ্ভিদে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল থাকে না। নিচের কোন জীবে আদি কোষ থাকে? নিচের কোন কোন জীবে আদি কোষ থাকে? তাহলে আমরা জানি যে আমাদের কোষটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তো আদি কোষ বেসিক্যালি যেটা বলা হয় সেটা হচ্ছে কাকে? ব্যাকটেরিয়াকে বলা হয়। তাহলে আদি কোষ কোথায় পাওয়া যায়? ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। আর বাকি যা যা আছে সবগুলোতে কি পাওয়া যাবে? প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে। আচ্ছা, একটু পরের প্রশ্ন চলে যাই। কোন প্রক্রিয়ায় আরএনএ হতে ডিএনএ তৈরি হয়? তাহলে এখানে দেখেন, আমরা জানি কি রেপ্লিকেশন প্রক্রিয়াতে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ট্রান্সলেশন যে প্রক্রিয়াটা, সেটাতে কি হয়? ট্রান্সলেশন প্রক্রিয়াতে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন, তাই না? আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে ট্রান্সলেশনে। আর রিভার্স ট্রান্সক্রিপশনে সেখানে কি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপশনে। আর ট্রান্সক্রিপশনে কি হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তাহলে দেখেন এই প্রত্যেকটা প্রক্রিয়ার আলাদা আলাদা কাজ আছে, তাই না? এখন দেখেন আমার প্রশ্নটা কোথায় আসছে, যে কোন প্রক্রিয়া আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে। আচ্ছা, নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত আমরা যদি বলি, এই যে কাইটিনের কথা যেটা আছে, কাইটিনটা আমরা জানি কি এটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরে উপস্থিত থাকে হচ্ছে কাইটিন। ঠিক আছে, ছত্রাকের কোষ প্রাচীরে উপস্থিত থাকছে হচ্ছে কাইটিন। সেলুলোজ, ফসফোলিপিড, ক্লোরোফিল সবকিছুই কি উদ্ভিদ কোষে পাওয়া যায়। নিচের কোন উদ্ভিদটি প্লাস্টিড বিহীন, অর্থাৎ কোনটার ভিতরে প্লাস্টিড থাকে না? তাহলে প্লাস্টিড থাকবে কোথায়? শৈবালে থাকবে, কিন্তু ছত্রাকে প্লাস্টিড থাকবে না। আবার যে কোনো ধরনের উদ্ভিদে প্লাস্টিড থাকবে। তাহলে এর ভিতরে ছত্রাক কোনটা পাওয়া যায়? সাইকাস, এটা একটা নগ্নবীজ, এটা উদ্ভিদের ভিতরে পড়ে যাচ্ছে। মস, ব্রায়োফাইটা, সেটা উদ্ভিদের মধ্যে পড়ে যাচ্ছে বা এদের প্লাস্টিড থাকছে। স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা হচ্ছে এক ধরনের শৈবাল। তাহলে শৈবাল হওয়ার জন্য এখানে কি থাকবে? প্লাস্টিড থাকবে। কিন্তু অ্যাগারিকাস সেটা ছত্রাক, এই কারণে সেখানে কোনো প্রকার প্লাস্টিড থাকবে না। আচ্ছা, নিচের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী? আমরা এটা খুবই সবাই সহজেই জানি, এটা নিয়ে আর বলার কিছুই নাই। শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে। মাস্টার ব্লুপ্রিন্ট, মাস্টার ব্লুপ্রিন্ট মানে যেটা আমাদের সকল নীল নকশা তৈরি করে থাকে, আমাদের জীবনের সকল নীল নকশা তৈরি করে থাকে, কোনটা? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় হচ্ছে জিনোমকে। আচ্ছা, এখন কথা হয় যদি প্রশ্ন আসে জিনোম কয়টি? জিনোম হচ্ছে টোটাল দুটি থাকবে। ঠিক আছে, জিনোম হবে টোটাল দুটি। কারণ আমরা জানি আমাদের সেল হচ্ছে ডিপ্লয়েড কোষ, এর ভিতরে এক সেট ক্রোমোজোম আসে মায়ের কাছ থেকে, এক সেট ক্রোমোজোম আসে বাবার কাছ থেকে। তাহলে প্রতি সেট ক্রোমোজোমকে কি বলা হবে? জিনোম বলা হবে। ঠিক আছে, 23টা মিলে একটা করে সেট তৈরি করে এবং প্রতিটা সেট ক্রোমোজোমকে একটা করে জিনোম বলা হবে। তাহলে মাস্টার ব্লুপ্রিন্ট হবে জিনোম, এবং জিনোম থাকবে আমাদের ডিপ্লয়েড সেলগুলোতে দুটি করে। আচ্ছা, নিচের কোন অঙ্গাণুটি কোষের ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত? আমরা জানি যে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে, কিছুক্ষণ আগে পড়লাম যে ট্রান্সলেশনের মাধ্যমে কি তৈরি হয়? ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয় হচ্ছে প্রোটিন, এবং প্রোটিন তৈরির কারখানা কোথায়? রাইবোজোম। তাহলে অ্যান্সার হবে রাইবোজোম। কোষ প্রাচীর প্রধানত নিচের কোনটি দিয়ে গঠিত? কোষ প্রাচীর অনেক কোষ প্রাচীরের ভিতরে অনেক কিছুই থাকে, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা বলি গাঠনিক পলিস্যাকারাইড। গাঠনিক পলিস্যাকারাইড বলতে আমরা কি সেলুলোজকে বুঝি। তাহলে সেলুলোজ হচ্ছে কি এক ধরনের গাঠনিক পলিস্যাকারাইড, এবং এটা কি তৈরি করছে? গঠন তৈরি করছে, উদ্ভিদ দেহের কোষ প্রাচীর তৈরি করছে। ঠিক আছে, এটাকে আমরা আরেকটা কি নামে ডাকি? এটাকে আমরা গাঠনিক পলিস্যাকারাইড নামেও ডেকে থাকি। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গাণুটির নাম কি? এটা খুবই 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 ইজি প্রশ্ন, আমরা জানি এটা হচ্ছে প্লাস্টিড। অ্যান্সার যদি প্লাস্টিড না থাকে তাহলে প্লাস্টিডের যে কোনো একটা ভাগ দিলেই হয়ে যাবে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অথবা লিউকোপ্লাস্ট। গাজরের মূলে নিচের কোনটি থাকে? আমরা জানি যে কিছুক্ষণ আগে বললাম যে প্লাস্টিড তিন রকমের হয়ে থাকে।
ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের হয়, ক্রোমোপ্লাস্ট হচ্ছে অন্যান্য রঙের হয় এবং লিউকোপ্লাস্ট হচ্ছে সাদা রঙের হয়। তাহলে ক্রোমোপ্লাস্ট এটা কি বিভিন্ন রঙিন হয়, তাহলে গাজর কি, গাজর কি রঙিন হয়, লাল রঙের হয়, এই কারণে গাজরের মূলে কি পাওয়া যাবে, গাজরের মূলে পাওয়া যাবে ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট। তাহলে প্রোটিন সঞ্চয়কারীটাকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি সঞ্চয়কারী। আর আরেকটা আছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে সেটা হচ্ছে শর্করা সঞ্চয়কারী। ঠিক আছে, অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করা সঞ্চয়কারী। মিউটন কি? মিউটন আমরা ওই যে অপেরনের ভিতরে পড়েছিলাম যে রেকন, অপেরনের সাথে কিছু পড়েছিলাম যে অপেরনের কিছু একক আছে, সাথে আবার প্রোক্যারিওটিক কোষে কিছু একক আছে। তাহলে প্রোক্যারিওটিক কোষে কি কি পেয়েছিলাম? রেপ্লিকন, মিউটন, রেকন, এই জিনিসগুলো পেয়েছিলাম, তাই না? তাহলে রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক, আর জিন মিউটেশনের একক হচ্ছে কি মিউটন। ঠিক আছে, নাম থেকে ইজিলি বোঝা যায় যে জিন মিউটেশনের একক হচ্ছে মিউটন। আচ্ছা, নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে? তাহলে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার মূল কাজ হচ্ছে কি শক্তি উৎপাদন করা, এবং আমাদের শরীরের যে অঙ্গটা শক্তি উৎপাদন বা বিভিন্ন মেটাবলিক প্রক্রিয়াতে বেশি অবদান রাখে সেটা কোনটা? যকৃত। তাহলে এই দুটাকে একত্রিত ভাবে মিলায় ফেললে আমরা পেয়ে যাবো অ্যান্সার যে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি থাকে যকৃততে। আচ্ছা, নিচের কোনটির ক্রোমোজোমের সংখ্যা সঠিক নয়? এটা একটু মুখস্থ টাইপের প্রশ্ন। এটা আমাদের ক্রোমোজোমের একটা ছক আছে আমাদের প্রথম চ্যাপ্টারে, সেখান থেকে আপনাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছিল যে কি কি প্রশ্ন বা কি কি কোন কোনগুলোর ক্রোমোজোমটা আমাদের পড়তে হবে। ওর ভিতরে একটু খেয়াল রাখতে হবে যে মানুষের 46টা থাকে, গিনিপিগে 64টা থাকে, গৃহমাছিতে 12টা থাকে, কিন্তু ধানে কিন্তু 22টা থাকে না। ঠিক আছে, তাহলে সঠিক নয় হবে ধানের ক্রোমোজোম সংখ্যাটা সঠিক নয়। আচ্ছা, ইউলোথ্রিক্সের শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরূপ হবে? এটা হবে গার্ডল আকৃতির। গমের বৈজ্ঞানিক নাম খুবই ইজি, আমরা অনেকগুলো বৈজ্ঞানিক নাম পড়তে বলি, তার ভিতরে গম হচ্ছে একটা, যেমন জিমেইস, সেটা হচ্ছে কি গমের না, সেটা হবে আখের, সরি ভুট্টার, সেটা হবে ভুট্টার। আর স্যাকারাম অফিসারিয়াম সেটার সাইন্টিফিক নাম হবে কার, সেটা হচ্ছে আখের সাইন্টিফিক নাম। আর ট্রিটিকাম অ্যাস্টিভাম এটা হচ্ছে কি গমের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, তাহলে ট্রিটিকাম অ্যাস্টিভাম এটা হচ্ছে কি গমের বৈজ্ঞানিক নাম হবে। মানুষের দেহকোষে কতটি অটোজোম থাকে? আমরা জানি মানুষের দেহকোষে টোটাল থাকে 46টা ক্রোমোজোম, এর মধ্যে 2টা থাকে সেক্স ক্রোমোজোম এবং বাকি 44টা থাকে অটোজোম। স্বপ্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? ঠিক আছে, স্বপ্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রিওলটাকে আমরা পেতে পারি টেরিডোফাইটে। ঠিক আছে, টেরিডোফাইটে আমরা স্বপ্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রিওলটা আমরা পেতে পারি। ডায়াটম, ইস্ট বা অ্যাঞ্জিওস্পার্মে সেগুলো পাওয়া যায় না। নিম্নের কোন কোষাঙ্গে ডিএনএ থাকে? ডিএনএ থাকে মূলত মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, নিম্নের কোন কোষাঙ্গে ডিএনএ থাকে? এটা মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি হবে, কারণ নিউক্লিয় লাইয়ের ভিতরে থাকে না। এখানে কথা বলেছি কিন্তু নিউক্লিয় লাস, অ্যাকচুয়ালি নিউক্লিয় লাসের ভিতরে ডিএনএ থাকে না, ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে। তাহলে নিউক্লিওলাই কথাটা কিন্তু ঠিক হবে না, গোলগি বস্তু রাইবোজোমে তো থাকেই না। আর বাকি থাকবে কি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে এক ধরনের ডিএনএ পাওয়া যায় যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আবরণী কলায় নিম্নের কোনটি নড়াচড়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে? নিম্নের কোনটি ব্যবহৃত হয়ে থাকে? সিলিয়া। সিলিয়া এবং ফ্লাজেলা দুইটা কি চুলের মতো কিছু অভিক্ষেপ থাকে বিভিন্ন কোষের ভিতর থেকে। সিলিয়া এবং ফ্লাজেলা, ফ্লাজেলা এবং সিলিয়া এগুলো কি করতে পারে? নড়াচড়ার কাজে ইউজ হতে পারে। নিম্নের কোনটি শরীরে অনুপ্রবেশিত জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে আরেকটা প্রশ্ন এখানে চলে আসে, অটোলাইসিস অটোফ্যাগি তাহলে বলতে কি বুঝি? অটোফ্যাগি মানে নিজের কোষকেই খেয়ে ফেলা, অটোলাইসিস মানে নিজের কোষকেই বিশ্লিষ্ট করে নষ্ট করে ফেলা, আর ফ্যাগোসাইটোসিস মানে একটা জীবাণু টুকরো তাকে আমি খেয়ে ফেলবো বা মেরে ফেলবো। নিম্নের কোনটি লাইসোজোম তৈরি করে? কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে গোলগি বডির কাজ নয় কোনটি, সেখানে লাইসোজোম তৈরি করাও কিন্তু গোলজি বডির কাজ ছিল। তাহলে লাইসোজোম তৈরি করে কে? গোলগি বডি লাইসোজোম তৈরি করে। ডিএনএ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? এটি খুব সহজেই ক্ষার দ্বারা ভেঙে যায় না, এটা খুব সহজেই ক্ষার দ্বারা ভাঙে না। আর বাকিগুলো দেখি, ডিএনএ এর অর্থ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা সঠিক। সাধারণত ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, কিছুক্ষণ আগেই বললাম। ডিএনএ এর নিউক্লিওটাইড গুলো ডিঅক্সিরাইবো সুগার দিয়ে গঠিত, এটাও সঠিক। তাহলে কোনটি সঠিক নয়? এটা খুব সহজেই ক্ষার দ্বারা ভেঙে যায়, এটা সঠিক হবে না, কারণ এটা সহজেই ক্ষার দ্বারা ভাঙে না। জিনের ক্ষেত্রে সঠিক নয় কোনটি? জিনের ক্ষেত্রে সঠিক নয় হচ্ছে এরা আত্মপ্রজননে অক্ষম।
এরা আত্মপ্রজননে অক্ষম না, এদের কি আত্মপ্রজনন করার ক্ষমতা আছে, জিনের আত্মপ্রজনন করার ক্ষমতা আছে, ঠিক আছে। আর জিন তো ক্রোমোজোমের এককই বংশগতির ধারক ও বাহক হিসেবে থাকে, এবং ডিএনএ অনেকগুলো মানে একটা ডিএনএ এর কিছু অংশ দ্বারাই কিন্তু জিন গঠিত হয়, ঠিক আছে, এটাও মনে রাখা লাগবে। অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হয় কি দিয়ে? অবশ্যই হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে দুটি নাকি তিনটি। যদি আমরা এখানে সি এবং জি অর্থাৎ সাইটোসিন এবং গুয়ানাইন বলতাম তাহলে সেক্ষেত্রে তিনটা হতো, আর যেহেতু অ্যাডেনিন এবং থাইমিন বলা হচ্ছে তাহলে সেটা হবে কি দুটো। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। এরপরে চলে আসি আমরা দ্বিতীয় চ্যাপ্টারে, কোষ বিভাজন, ভেরি ইজি চ্যাপ্টার। মাইটোসিসে কোষের ভেতরের নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? তাহলে আমরা বলছি কি কোষের ভিতরের আবার কি নিউক্লিয়াস। আমরা তাহলে কি জানি মাইটোসিসে দুই ধরনের বিভাজন হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, আর ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে? নেক্রোসিস নাকি অ্যাপোপ্টোসিস? একটা প্রশ্ন থেকে যায়, একটু কনফিউশনও থেকে যায়। তাহলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু সেটা হবে কি অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস কি? নেক্রোসিসটা হচ্ছে কোনো একটা বিষাক্ত পদার্থের কারণে মৃত্যু হতে পারে, কোনো খাদ্যের অভাবে মৃত্যু হতে পারে, কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের জন্য মৃত্যু হতে পারে, সেগুলো হবে কি নেক্রোসিস। তাহলে যত খারাপ কারণে মৃত্যু সেটা হচ্ছে নেক্রোসিস, যত ভালো কারণে মৃত্যু সেটা হবে অ্যাপোপ্টোসিস। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? আমরা বলি অ্যানাফেজ, ঠিক আছে, অপত্য ক্রোমোজোমে পরিণত হচ্ছে অ্যানাফেজে। মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডেল যন্ত্রে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় মেটাকাইনেসিস। ওই যে বিষুবীয় অঞ্চল বলতে একদম মাঝ বরাবর, যে এগুলো থেকে মাঝ বরাবর মানে আমরা যদি একটা স্পিন্ডেল যন্ত্র দেখি, একটা স্পিন্ডেল যন্ত্র এরকম ভাবে যদি আঁকি, একদম মাঝ বরাবর থাকে কি বিষুবীয় অঞ্চল, আর দুইটা প্রান্তে থাকে কি মেরু অঞ্চল। তাহলে এই জায়গাগুলোতে কি হচ্ছে? বিভিন্ন ক্রোমোজোম এসে যুক্ত হচ্ছে, ঠিক আছে। এই যে ক্রোমোজোমটা বিষুবীয় অঞ্চল বরাবর সজ্জিত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কি মেটাকাইনেসিস। আর জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কিছুক্ষণ আগে আমরা বলেছি, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। মিওসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? কায়াজমা তৈরি হয় মূলত সবচাইতে ইম্পর্টেন্ট যে উপপর্যায়টা সেটা হচ্ছে প্যাকাইটিন, সেই জায়গাতেই কায়াজমা তৈরি হয়, সেই জায়গাতেই ক্রসিং ওভার হয় সবকিছু। কায়াজমা, ক্রসিং ওভার, টেট্রার সবকিছুই হয় কি প্যাকাইটিন উপদশায়। আর ডায়াকাইনেসিসে তাহলে কি হয়? জাস্ট ডায়াকাইনেসিসের নাম হচ্ছে অপর পার্শ্বে, এরা দুজন অপর পার্শ্বে চলে যায়। লেপ্টোটিনে ক্রোমোজোম গুলো সুতার মতো দেখায়, আর ডিপ্লোটিনে কি হয়? বাইভ্যালেন্ট তৈরি হয়, তাই না? ডিপ্লোটিনে হচ্ছে বাইভ্যালেন্ট তৈরি হয়। নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? আমরা যদি একটু প্রশ্নগুলোর প্রত্যেকটা অপশন দেখি, কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না। আচ্ছা, কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? কখনোই হ্যাপ্লয়েড কোষে হয় না, ঠিক আছে, এটা একটু আমরা কনসিডারেশনে রাখলাম। নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়। এটা তো নিউক্লিয়াস, মায়োসিসের বৈশিষ্ট্য তো অবশ্যই এটা নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়, তাহলে এটা সঠিক হবে, অর্থাৎ এটা অ্যান্সার হবে না এখানে। এই বিভাজনে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়, আমরা জানি একটা থেকে চারটাই হয় মায়োসিস, এটাও সঠিক। অপত্য কোষের ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের গুণাগুণ সমগুণ সম্পন্ন হয়। আমরা জানি ক্রসিং ওভার হয়ে থাকে মিওসিসে, এই কারণে ডি নাম্বারটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? কখনোই হ্যাপ্লয়েড কোষে হবে না। আসলেই তো এটা কখনোই কি হবে না? হ্যাপ্লয়েড কোষে হবে না, কারণ মায়োসিস হইতে হলে কি হবে? ডিপ্লয়েড কোষে হতে হবে, ঠিক আছে। তাহলে একটাই এখানে অ্যান্সার, যে অপত্য কোষের ক্রোমোজোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোজোমের সমগুণ সম্পন্ন হয়, কারণ আমাকে বলেছে বৈশিষ্ট্য নয়, আর এটা হচ্ছে কি মায়োসিসের বৈশিষ্ট্য কোনোভাবেই নয়, কারণ আমরা জানি ক্রসিং ওভারের মাধ্যমে এদের মধ্যে কি হয়? বৈশিষ্ট্যের একটা আদান প্রদান হওয়ার কারণে মাতৃকোষের ক্রোমোজোমের সমগুণ সম্পন্ন হয় না, এই কারণে এটাই হবে অ্যান্সার। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? মাইটোসিসের এখানে মূলত প্রো মেটাফেজ এবং মেটাফেজ দুটোই, মানে কোন কোন জায়গায় প্রো মেটাফেজ বলা, কোন কোন জায়গায় মেটাফেজ বলা, এটা একটু ডিফিকাল্ট। তবে এখানে যেহেতু মেটাফেজের অপশনটা দেওয়া নাই, তাহলে আমরা অ্যান্সার করব হচ্ছে কি প্রো মেটাফেজ, ঠিক আছে। অ্যান্সার আপনাদের বইয়ে একটু কনফিউজিং করে দেওয়া, প্রো মেটাফেজ মেটাফেজ দুই জায়গাতেই বিলুপ্তির কথা বলা আছে। একটাতে ছবিতে দেওয়া আছে বিলুপ্ত হয়ে যায়, আর একটাতে প্রোমেটাফেজে বলা আছে যে বিলুপ্তি ঘটে, কিন্তু ছবিতে একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে। তাহলে আমরা মাথায় রাখবো প্রোমেটাফেজ এবং মেটাফেজ দুইটার ক্ষেত্রেই অ্যান্সার হতে পারে। অপশনে যদি দুইটাই থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার করব প্রোমেটাফেজ, আর অপশনে যদি দুইটা না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার করব মেটাফেজ অথবা প্রোমেটাফেজ। আচ্ছা, তারপরে আমরা চলে আসি 3 নাম্বার চ্যাপ্টার, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ফসফোলিপিড। ফসফোলিপিডটা আমরা লিপিডের ভিতরে যখন পড়েছিলাম, ভাগ করেছিলাম যে যৌগিক লিপিডের ভিতরে ফসফোলিপিড। যৌগিক লিপিড কাদেরকে বলবো? আমরা যৌগিক লিপিডকে বলবো
আমরা তাদেরকে যাদের সাথে অন্য লিপিডের সাথে অন্য একটা কিছু যুক্ত থাকে তাদেরকে আমরা বলবো যৌগিক লিপিড। তাহলে ফসফোলিপিডের ভিতরে লিপিডের সাথে কি যুক্ত আছে? ফসফেট যুক্ত আছে। এর ভিতরে উদাহরণের ভিতরে আমরা দেখতে পাই যে লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? প্রোটিনের ওই যে সরল প্রোটিনের ভিতরে কিছু ক্লাসিফিকেশন করা আছে, সেখানে তাদের বৈশিষ্ট্য কোনটা তাপে জমাট বাঁধে, কোনটা পানিতে দ্রবণীয় বা অদ্রবণীয়, এইভাবে সেগুলোকে ভাগ করা আছে। তাহলে আমরা সেখান থেকে দেখতে পাই যে গ্লুটেলিন নামক প্রোটিনটি কি হয়? পানিতে দ্রবণীয় নয়। বাকিগুলো প্রোটামিন, হিস্টোন, অ্যালবুমিন এগুলো সবই কি পানিতে দ্রবণীয়। কোন লাইপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলা হয়? আমরা জানি এটা ব্যাড কোলেস্টেরল কোনটা? লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এলডিএলসি বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল যেগুলো, সেগুলোকে বলা হয় ব্যাড কোলেস্টেরল। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। ঠিক আছে। নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়? আমরা জানি ভিটামিন দুই ধরনের আছে, একটা পানিতে দ্রবণীয় ভিটামিন আর একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি। বি এবং সি হচ্ছে পানিতে দ্রবণীয়। আর চর্বিতে দ্রবণীয় আমরা জানি, এটা মনে রাখার জন্য বলি অ্যাডেক, এডি ই কে হচ্ছে চর্বিতে দ্রবণীয়। ঠিক আছে। তাহলে এই যে বি এবং সি, অর্থাৎ এখানে তাহলে কোনটা আছে? এখানে ভিটামিন বি কমপ্লেক্স আছে, তাহলে পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি। নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে? উদ্ভিদের সুবাস বেসিক্যালি সৃষ্টি করে হচ্ছে টার্পিনয়েড, আর কোনো কিছু এখানে অপশনের সাথে ম্যাচ করে না। উদ্ভিদের সুবাস সৃষ্টি করছে তাহলে টার্পিনয়েড। গ্লুকোজ সম্বন্ধে গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় কোনটি? এটি রিডিউসিং সুগার, এটাকে আখের চিনি বলা হয়, গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না। আচ্ছা, গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় বেসিক্যালি এখানে আসলে দুটো অপশনে দুটো অ্যান্সার আছে। আহ, মানে এখন আগে তো তাও ডাবল অ্যান্সার আসতো পরীক্ষাতে, তো সেক্ষেত্রে দুভাবে ডাবল অ্যান্সার করা যায়। দুটো অ্যান্সার আসে এখানে। একে আখের চিনি বলা হয় কারণ আখের চিনি গ্লুকোজ না, আখের চিনি হচ্ছে কোনটা? আখের চিনি হচ্ছে ফ্রুক্টোজ। আর সরি, আখের চিনি হচ্ছে সুক্রোজ। আর গ্লুকোজ সম্বন্ধে সত্য নয় আরেকটা হচ্ছে ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না। ভিটামিন সি তৈরিতে সেটা প্রয়োজন হয়। আমরা যখন গ্লুকোজের কাজ করব তখন দেখবো যে ভিটামিন সি তৈরিতে গ্লুকোজের প্রয়োজন আছে। আর গ্লুকোজকে কখনোই কি বলা হবে না? আখের চিনি বলা হবে না। গ্লুকোজ আখের চিনি তাহলে কোনটা? আখের চিনি হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, সুক্রোজ হচ্ছে আখের চিনি। নিচের কোনটি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয়? তাহলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড পড়ার জন্য আমরা মনে রাখছিলাম পিভিটি টিম হল, তাই না? পিভিটি টিম হল দিয়ে আমরা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মনে রেখেছিলাম। প্রাইভেট টিম হল। পিতে হচ্ছে ফিনাইলঅ্যালানিন, বিতে ভ্যালিন, টিতে থ্রিওনিন, আর একটা টিতে ট্রিপ্টোফ্যান, আইতে আইসোলিউসিন, এমতে মিথিওনিন, এইচতে হিস্টিডিন, এতে আর্জিনিন, এলতে লাইসিন, আর টেলতে লিউসিন। এই 10টার ভিতরে আবার কি বাচ্চাদের জন্য 10টাই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, কিন্তু বড়দের জন্য এইচ আর এ অর্থাৎ হিস্টিডিন এবং আর্জিনিন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নাই। তাহলে বড়দের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হয়ে যায় সেক্ষেত্রে 8টি। তাহলে দেখি আমরা কোনটা এখানে নাই। তাহলে জি দিয়ে গ্লাইসি, দেখেন এখানে কোনো জি এর কথাবার্তা নাই, কোথাও কোনো জি কথা বলা হয় নাই, তাহলে গ্লাইসিনটা হবে এটার অ্যান্সার। লাইসিন, ফিনাইল অ্যালানিন এবং থ্রিওনিন সবগুলোই কি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এখন চলে আসছে নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ? ভেরি ইজি। আমরা সরল প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবুলিন, হিস্টোন সবই পাই, কিন্তু লাইপোপ্রোটিনকে সরল প্রোটিনের মধ্যে পাই নাই, তাহলে সরল প্রোটিনের উদাহরণ 9 হবে লাইপোপ্রোটিন। ঠিক আছে। রিডিউসিং সুগার হলো, আমরা রিডিউসিং সুগারের এক্সাম্পলটা একটু মনে করে দেখি। আমরা পড়ানোর সময় বারবার বলি সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ। সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ হচ্ছে কি রিডিউসিং সুগার। তাহলে রিডিউসিং সুগার না কোনটা? রিডিউসিং সুগার কোনটা? এখানে মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ। তাহলে এখানে মনোস্যাকারাইড কোনটা আছে? গ্লুকোজ। দেখেন স্টার্চ একটা পলিস্যাকারাইড, সেলুলোজ একটা পলিস্যাকারাইড, গ্লাইকোজেনও একটা কি পলিস্যাকারাইড, তাই না? তাহলে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন পলিস্যাকারাইড হওয়ার কারণে তারা রিডিউসিং সুগার হবে না। এখানে তাহলে মনোস্যাকারাইড কোনটা? এখানে মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, তাহলে রিডিউসিং সুগার হচ্ছে গ্লুকোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম যে প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান? সেলুলোজটা মূলত হয় কি দিয়ে? কি দিয়ে তৈরি হয়? সেলুলোজটা মূলত তৈরি হয় হচ্ছে বিটা গ্লুকোজ।
বিটা গ্লুকোজ এর 1,4 বিটা গ্লুকোজের 1,4 অবস্থানে যে কার্বনগুলো আছে তাদের ভিতরে একটা বন্ড তৈরি হয়। তাহলে সেলুলোজের যে বন্ডটা সেটা কি বিটা 1,4 ক্রস লিঙ্ক বন্ড বলে থাকি আমরা। তাহলে এখানে কি থাকবে, বিটা গ্লাইকোসিডিক বন্ড হবে। সরল লিপিডের উদাহরণ নয় কোনটি? আমরা যদি বলি সরল লিপিডের উদাহরণ নয় হচ্ছে রাবার। চর্বি, তেল এবং মোম সবই কি সরল লিপিডের উদাহরণের মধ্যে পড়ে। আর রাবার এবং টারপিন এগুলো কি উদ্ভূত লিপিড আমরা বলে থাকি। পলিস্যাকারাইড কোনটি? পলিস্যাকারাইড এগুলো ইজি, খুবই কোশ্চেন। ফ্রুক্টোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, আর সেলুলোজ হচ্ছে কি পলিস্যাকারাইড। ঠিক আছে, তাহলে পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ। কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ইনসুলিন এবং এনজাইম সমূহ। তাহলে গ্লোবিউলার প্রোটিনের ভিতরে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, এনজাইম, ইনসুলিন সবই আছে, কিন্তু এনজাইমটা কিন্তু গ্লোবিউলার প্রোটিন না। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড কোন বন্ধন দ্বারা একে অন্যের সাথে যুক্ত হয়? ভেরি সিম্পল, এটা হচ্ছে পেপটাইড বন্ধন। আমরা জানি একটি অ্যামাইনো অ্যাসিড আরেকটি অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হবে পেপটাইড বন্ধনের মাধ্যমে। গ্লুকোজ কি ধরনের যৌগ? গ্লুকোজ ডেফিনেটলি এটা একটা মনোস্যাকারাইড এবং এখানে 6টা কার্বন থাকে। একটা মনোস্যাকারাইড এবং কি থাকছে এখানে 6টা কার্বন থাকছে, এই কারণে গ্লুকোজকে বলা হয় হেক্সোস মনোস্যাকারাইড। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কতটি? গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কিছুক্ষণ আগে বললাম যেটা কি হেক্সোস মনোস্যাকারাইড, তার মানে এখানে ডেফিনেটলি কার্বন সংখ্যা হবে 6টি। বিরল অ্যামাইনো অ্যাসিড, এটা খুবই একটা মানে কমন কোশ্চেন ছিল একদা, যে প্রশ্ন দিতই এটা বিভিন্ন, আমরা কোচিং এ করেছি, কোচিং এ প্রশ্ন দিত, তারপরে আমরা বিভিন্ন মডেল টেস্ট দিয়েছি সেখানে প্রশ্ন দিত, এবং এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব আসছে যে বিরল অ্যামাইনো অ্যাসিড কোনটি। এখানে একটাই বিরল অ্যামাইনো অ্যাসিড আমরা মনে রাখবো, সেটা হচ্ছে হাইড্রোক্সি প্রোলিন। এটা প্রোপিন দেওয়া যদিও, এটা হবে হাইড্রোক্সি প্রোলিন। ঠিক আছে, হাইড্রোক্সি ফ্লোরিন প্রোলিন। বিরল অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্সি প্রোলিন। নিম্নের কোনটি বিজারিত নিউক্লিওটাইড? নিম্নের কোনটি বিজারিত নিউক্লিওটাইড? এটা হচ্ছে NADH হচ্ছে বিজারিত নিউক্লিওটাইড, কারণ এখানে দেখেন এখানে হাইড্রোজেন কিন্তু যুক্ত অবস্থায় আছে, যুক্ত অবস্থায় থাকার কারণে সেটা হয়ে গেল কি বিজারিত অবস্থা। নিচের কোন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে এনজাইমটা কি হয়ে পড়ে? নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাহলে নিষ্ক্রিয় হয়ে পড়ে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার উপরে এনজাইমটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। আচ্ছা, নিচের কোনটি বিজারক শর্করা? বিজারক শর্করার ভিতরে আমরা বলেছিলাম যে সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড হচ্ছে বিজারক শর্করা এক্সেপ্ট সুক্রোজ, আর বাকি পলিস্যাকারাইড হচ্ছে অবিজারক। তাহলে এখানে পলিস্যাকারাইড আছে গ্লাইকোজেন, তাহলে গ্লাইকোজেন হবে না। সুক্রোজ বলেছিলাম যে এক্সেপ্ট সুক্রোজ, তার মানে সুক্রোজও কি একটা অবিজারক শর্করা। তাহলে এখন আসে কি মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড। মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, সেলোবায়োজও কি ডাইস্যাকারাইড, তাহলে এরা দুইজনে কি বিজারক শর্করা হবে। তাহলে অ্যান্সার দুটোই হবে, যে বিজারক শর্করার ভিতরে মল্টোজও আসবে, বিজারক শর্করার ভিতরে সেলোবায়োজও আসবে। নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন? সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন, একদম সুন্দরভাবে সরল প্রোটিনের ভিতরে একটা লাইন লেখা আছে প্রোটামিনের ভিতরে, যে প্রোটামিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন। আচ্ছা, নিম্নের কোনটি উৎসেচকের উপাদান? উৎসেচকের উপাদান হচ্ছে প্রোটিন। আমরা জানি যে উৎসেচকের ইংলিশ হচ্ছে এনজাইম। এনজাইম বলেন, হরমোন বলেন, সবকিছুই কি আলটিমেটলি প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে নিম্নের কোনটি উৎসেচকের উপাদান? অ্যান্সার হবে প্রোটিন। 4 নম্বর অধ্যায়ে চলে আসি, অণুজীব। অণুজীবটা খুবই একটু আমাদের জন্য কঠিন লাগে অণুজীব অধ্যায়টা, কারণ এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া সব মিলে জিনিসটা অনেক বেশি টাফ করে তুলেছে আমাদের জন্য। তো এই চ্যাপ্টারটা একটু ডেফিনেটলি আমাদের টেকনিক করে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, প্রশ্ন যদি আমরা আসি, ইকোলাই ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিনটি তৈরি করে না? তাহলে ইকোলাই ব্যাকটেরিয়া বেসিক্যালি সব ধরনের ভিটামিনই আমাদের অন্ত্রে তৈরি করতে পারে, বিশেষ সব ধরনের না, ঠিক মূলত 2 ধরনের ভিটামিন তৈরি করতে পারে। একটা হচ্ছে ভিটামিন বি আর একটা হচ্ছে ভিটামিন কে। তাহলে এখানে ভিটামিন বি এর মধ্যে আছে ভিটামিন বি2, ভিটামিন বি12 এবং ভিটামিন কেও আছে। তাহলে কোনটা তৈরি করতে পারে না? ভিটামিন ই সে তৈরি করতে পারে না। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটি? এটা আমাদের ম্যালেরিয়ার ভিতরে আছে, ম্যালেরিয়া অধ্যায়ের ভিতরে দেখবো যে প্রথম প্রতিষেধক ম্যালেরিয়া প্রতিষেধক টিকা হচ্ছে মসকিরিক্স। নিচের কোনটি ভাইরাস জনিত জ্বর নয়? আমরা যদি একটু খেয়াল করি, ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া, টাইফয়েড এবং ইনফ্লুয়েঞ্জা সবগুলোই মনে হচ্ছে ভাইরাস, কিন্তু না, সবগুলো কিন্তু ভাইরাস না। ডেঙ্গু ভাইরাস ঠিক আছে, চিকুনগুনিয়া ভাইরাস ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঠিক আছে, কিন্তু টাইফয়েড হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এটা একটা ব্যাকটেরিয়া জনিত জ্বর। নিচের কোনটি ডিএনএ ভাইরাস?
ভাইরাসের ভিতরে হেপাটাইটিস বি চিকুনগুনিয়া একটা আরএনএ ভাইরাস, টোবাকো মোজাইক আরএনএ ভাইরাস, ডেঙ্গু ডেফিনেটলি একটা আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস একটাই আছে এখানে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? পোলিও, ডিপথেরিয়া, কলেরা, টাইফয়েড। আমরা কিছুক্ষণ আগে পড়েছি টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়ার রোগ, কলেরা সেটাও ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া সেটাও ব্যাকটেরিয়া। তাহলে ভাইরাস কোনটা? পোলিও হচ্ছে একটা ভাইরাস, পোলিও হচ্ছে একটা আরএনএ ভাইরাস। ঠিক আছে, এই ভাইরাসটাকে বলা হয়, এই গ্রুপটা বা এর ফ্যামিলিটাকে বলা হয় পিকর্না ভাইরাস। পিকর্না ভাইরাস, যদিও বলি পিকর্না, কিন্তু আসলে নামটা হচ্ছে পিকো আরএনএ, অর্থাৎ এদের আরএনএটা থেকে অনেক ক্ষুদ্র। এই পোলিও ভাইরাসটা কোন গ্রুপে তাহলে পড়ছে? পিকো আরএনএ গ্রুপে পড়ছে, এদের আরএনএটা থাকে অনেক ছোট। নিচের কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ নয়? এখানে মাম্পস, র্যাবিস, পোলিও তিনটাই হচ্ছে কি আরএনএ ভাইরাসের উদাহরণ, এক্সেপ্ট ভ্যারিওলা। ভ্যারিওলাটা কি করে? ভ্যারিওলাটা আসলে আগে একটা রোগ ছিল আমাদের দেশে, মানে দেশে বা আমাদের পৃথিবীতে, সেটা এখন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, অবলিটারেটেড হয়ে গেছে, অলরেডি ইরাডিকেটেড হয়ে গেছে। এই ভ্যারিওলাটা করতে হচ্ছে স্মল পক্স, স্মল পক্স বা গুটি বসন্ত নামে এক ধরনের রোগ করতে হতো। এখনো বসন্ত রোগ হয়, সেটাকে বলি আমরা চিকেন পক্স, সেটা নট স্মল পক্স। ঠিক আছে, তাহলে নিচের কোনটি আরএনএ ভাইরাসের উদাহরণ নয়? ভ্যারিওলা। ভ্যারিওলা হচ্ছে এক ধরনের ডিএনএ ভাইরাস। যৌনবাহিত রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? ভিব্রিও না, ভিব্রিও মূলত কলেরা করে, এটা কোনো যৌনবাহিত রোগ না। ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, এটা নিউমোনিয়া করে, সেটাও কোনো যৌনবাহিত রোগ না। ক্লস্ট্রিডিয়াম টিটানি, এটা ধনুষ্টঙ্কর করে, এটাও কিন্তু কোনো যৌনবাহিত রোগ না। তাহলে যৌনবাহিত রোগের জন্য এটা আমাদের মানবদের প্রজনন তন্ত্রে ওই জিনিসটা পাওয়া যাবে যে যৌনবাহিত রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস। ঠিক আছে, সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী হচ্ছে H1N1। ঠিক আছে, সোয়াইন ফ্লু এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা গঠিত রোগ এবং এইটার যে আমরা সংকেত দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে H1। N1। তাহলে অনেকের মাথায় আসতে পারে যে ভাই সংকেতটা কি তাহলে হাইড্রোজেন এবং নাইট্রোজেন কিনা? না, এখানে হাইড্রোজেন নাইট্রোজেন দিয়ে প্রকাশ করা হয় না। এইটা H তে হচ্ছে হিম অ্যাগ্লুটিনিন একটা কম্পোনেন্ট এই ব্যাকটেরিয়াদের থাকে, আরেকটা হচ্ছে N তে হচ্ছে নিউরো অ্যামিনিডেস। ঠিক আছে, এইটার উপরে ভিত্তি করে নিউরো অ্যামিনিডেস, এটা হচ্ছে সোয়াইন ফ্লুর যে আবরণটা থাকে, তাদের এই আবরণ বা এনভেলপের ভিতরে এই দুটো কম্পোনেন্ট পাওয়া যায়, যাদের H1 থেকে N1 থাকে, তাদেরকে আমরা বলি সোয়াইন ফ্লু। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত কি দিয়ে গঠিত? এটা আমরা শুরুতেও একটা ইনফরমেশন জেনেছিলাম, যেটা মূলত কি দিয়ে গঠিত হবে? কাইটিন দিয়ে গঠিত হবে। কোন রোগটি ব্যাকটেরিয়া সৃষ্ট? ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা, হেপাটাইটিস। এটা মূলত হবে কলেরা, আমরা কিছুক্ষণ আগে পড়েছি কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয়, ব্যাকটেরিয়া দিয়ে ঘটে। ডেঙ্গু কোন ভাইরাস জনিত রোগ? ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কি? আচ্ছা, এটা হচ্ছে ডেঙ্গু রোগের ভাইরাসের নাম বেসিক্যালি ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গি ভাইরাস। হ্যাঁ, কিন্তু ডেঙ্গি ভাইরাসটা একটা ফ্যামিলি বা সে একটা পরিবারের মধ্যে পড়ে, সেই পরিবারটার নাম হবে কি? ফ্ল্যাভি ভাইরাস। ঠিক আছে, তাহলে নাম বেসিক্যালি ডেঙ্গি ভাইরাস, কিন্তু তার পরিবার যেটা সেখানে থাকছে আরেকটা ভাইরাস, সেটা মানে সেটা সেই পরিবারটার নাম হচ্ছে কি? ফ্ল্যাভি ভাইরাস। ঠিক আছে, নিচের কোনটির দ্বারা গনোরিয়া রোগ হয়? গনোরিয়া রোগ হয় সিফিলিস বা গনোরিয়া, এগুলো হচ্ছে কি বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা হয়। ঠিক আছে, গনোরিয়ার যে ব্যাকটেরিয়া, এটার নাম হচ্ছে নাইসেরিয়া গনোরি। নাইসেরিয়া গনোরি দিয়ে মূলত এই রোগটা হয়, এবং নাইসেরিয়া গনোরি হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে নাইসেরিয়া গনোরি। কোনটি বার্ড ফ্লুর ভাইরাস? কোনটি বার্ড ফ্লু ভাইরাস? আমরা পড়েছিলাম সোয়াইন ফ্লু হচ্ছে H1N1, সেটাও এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। বার্ড ফ্লু সেটাও কি এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হবে, এবং এখানে হিমোগ্লোবিন থেকে 5টা, নিউরো অ্যামিনিডিস হচ্ছে একটা, তাহলে H5N1 হবে। ডুমরো ভাইরাস কোন গাছকে রোগাক্রান্ত করে? ধানে মূলত হয় ডুমরোটা, তাহলে যেটা হবে ডুমরো ভাইরাস ধান গাছকে রোগাক্রান্ত করে। কোন ভাইরাসটি ঘনক্ষেত্রাকার আকৃতির? ঘনক্ষেত্রাকার আকৃতির হচ্ছে ভ্যাকসিনিয়া। ঠিক আছে, ভ্যাকসিনিয়া ভাইরাসটি হচ্ছে ঘনক্ষেত্রাকার আকৃতির।
কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়? ডিনাইট্রিফাইং মানে হচ্ছে নাইট্রোজেনটাকে ডিনাইট্রিফিকেশন করে। ডিনাইট্রিফিকেশন করে যেসব ব্যাকটেরিয়া তাদেরকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কিন্তু আসল কথা যেটা সেটা হচ্ছে ডিনাইট্রিফাইং নামে তো আর কোনো শব্দ আমরা পাই না, আমরা যেটা পাই সেটা হচ্ছে নাইট্রিফিকেশন। আমরা যে শব্দটা পাই সেটা হচ্ছে নাইট্রিফিকেশন শব্দটা পাই। তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে, এটা একটু টেকনিক্যালি প্রশ্ন করা হয়েছে যে কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয়, তার মানে কি কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? আমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মধ্যে পড়েছিলাম কি নাইট্রোব্যাক্টার, তাহলে নাইট্রোব্যাক্টারই হবে এখানকার অ্যান্সার। ঠিক আছে। ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এরা হচ্ছে আবশ্যিক পরজীবী, অর্থাৎ বেঁচে থাকার জন্য অবশ্যই এটা একটা দেহের ভিতরে ঢুকতে হবে তাদের পুষ্টির জন্য, এই কারণে এটাকে বলা হয় আবশ্যিক পরজীবী বা অব্লিগেট প্যারাসাইট। অব্লিগেট প্যারাসাইট বা আবশ্যিক পরজীবী। কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত? স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে আমরা কি পাই? একটা ব্যাকটেরিয়া, আদর্শ ব্যাকটেরিয়ার গঠনের ভিতরে আমরা পাই ক্যাপসুল পাই, ফ্ল্যাজেলা পাই, ভলিউটিন পাই। ক্যাপসুলটা তাকে কি করছে? ক্যাপসুলটা তার আবরণী তৈরি করছে এবং ক্যাপসুলটা ফ্যাগোসাইটোসিস প্রতিরোধে সাহায্য করে। সিলিয়া এবং ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা মূলত থাকে, সরি সিলিয়া না তো, ফ্ল্যাজেলা এবং পাইলাই। ফ্ল্যাজেলাটা মূলত চলতে সাহায্য করে, পাইলাইটা কোনো একটা সারফেসের সাথে যুক্ত থাকতে সাহায্য করে, ভলিউটিন সঞ্চিত খাদ্যকণা হিসেবে থাকে, কিন্তু ক্রোম্যাটোফোর নামক জিনিসটা ব্যাকটেরিয়াতে সাধারণত থাকে না। ঠিক আছে, তাহলে স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে অনুপস্থিত হচ্ছে কে? ক্রোম্যাটোফোর। কোনটিতে যৌনক্রম ঘটে না? মস, মিউকোরাস, স্পাইরোগাইরা। অর্থাৎ শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা সবগুলোতে কি যৌনক্রম দেখা যায়, কিন্তু ব্যাকটেরিয়াতে কোনো প্রকার যৌনক্রম দেখা যায় না। আমরা জানি যৌনক্রম জিনিসটা কি? অল্টারনেটিভ স্টেট অফ হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড। অল্টারনেটিভ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড স্টেটকে আমরা কি বলি? যৌনক্রম বলি। অর্থাৎ একই উদ্ভিদ বা একটি পরজীবীর ভিতরে যদি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে বলি যৌনক্রম। আচ্ছা, এরপরে শৈবাল এবং ছত্রাকে চলে আসি। শৈবাল এবং ছত্রাক এরা মূলত থ্যালোফাইটা। থ্যালোফাইটা যেসব অর্গানিজম থাকে তাদেরকে আমরা থ্যালোফাইটা কেন বলি, বা থ্যালোফাইটা কাদেরকে বলা উচিত? থ্যালোফাইটা হচ্ছে যাদের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না, তাদেরকে বলা হয় থ্যালোফাইট। ঠিক আছে, তাহলে ছত্রাকে চলে আসি। ছত্রাক কোষের প্রাচীরের প্রধান উপাদান আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে কাইটিন। সরি, দুঃখিত আমি। শ্যাওলাগুলোর অযৌন প্রজনন কোনটি দ্বারা সম্পন্ন হয়? শ্যাওলাগুলোর অযৌন প্রজনন মূলত স্পোর দ্বারা সম্পন্ন হয়ে থাকে। শ্যাওলা মানে অ্যালগি, হ্যাঁ, অ্যালগির অযৌন প্রজনন মূলত হচ্ছে স্পোর দ্বারা হয়ে থাকে। আবারও একই প্রশ্ন, ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি? সেটা হবে কাইটিন। ফ্ল্যাজেলা যুক্ত স্পোর কি নামে অভিহিত? এদেরকে বলা হয় জুওস্পোর। জুওস্পোর হচ্ছে ফ্ল্যাজেলা যুক্ত স্পোর। নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে? চিনি, তার মানে চিনি, চিনি মানে কি সেটা সেটা আখের কথা চলে আসতেছে, এবং আমরা জানি যে আখের যে সাইন্টিফিক নাম সেটা হচ্ছে স্যাকারোমাইসিস অফিসানেরিয়াম। তাহলে অবশ্যই চিনির সাথে সম্পর্কিত যে ব্যাকটেরিয়াটা থাকবে সেটা কি? স্যাকারোমাইসিস। ঠিক আছে, সম্পর্কিত ছত্রাকটি থাকবে সেটা হচ্ছে স্যাকারোমাইসিস। নিচের কোনটি অগ্নি শৈবাল নামে পরিচিত? অগ্নি শৈবাল মানে হচ্ছে দেখতে অনেকটা লাল আভা, লাল আভা সৃষ্টি করে আগুনের মতো। তাহলে আগুনের মতো বা আগুনের মতো বা হিট, আগুন মানে কি আবার হিট, আবার পাইরো মানেও হিট, তাহলে অগ্নি শৈবাল নামে পরিচিত কারা? পাইরোফাইটা। নিচের কোনটি বাদামি শৈবালের সঞ্চিত খাদ্য নয়? আচ্ছা, বাদামি শৈবাল বলতে আমরা বুঝতাম ফিওফাইটা। সেই ফিওফাইটা যেটা, ফিওফাইটার সঞ্চিত খাদ্য অনেকগুলা, যেমন ম্যানিডল, ল্যামিনারিন এবং অ্যালগিন, তিনটাই হচ্ছে কি ফিওফাইটার সঞ্চিত খাদ্য। তাহলে সঞ্চিত খাদ্য নয় কোনটি? স্টার্চ। স্টার্চ মূলত কি? নগ্নবীজী, আবৃতবীজী উদ্ভিদ, এদের কি সঞ্চিত খাদ্য থাকে হচ্ছে স্টার্চ। মাশরুম নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মাশরুম মূলত ব্যাসিডিও মাইকোটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, অ্যাগারিকাস যেটা মাশরুম সেগুলো কি ব্যাসিডিও মাইকোটার অন্তর্ভুক্ত। অগ্নিশৈবাল নামে কোনটি পরিচিত? সেম আবার কথাটা চলে আসলো, অগ্নিশৈবাল হচ্ছে পাইরোফাইটা। পরজীবী ছত্রাক যে বিশেষ হাইফার মাধ্যমে পোষক দেহে খাদ্য শোষণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হস্টোরিয়াম। ঠিক আছে, এটা ছত্রাকের ভিতরে, শৈবাল ছত্রাকের যে ছত্রাক অংশটা সেটার ভিতরে আমরা পেয়ে যাব। ইউরোথ্রিক্স শৈবালের ক্লোরোপ্লাস্ট সেটা কি আকৃতির? আমরা কিছুক্ষণ আগেই পড়েছি, সেটা হচ্ছে গার্ডেল আকৃতির। আচ্ছা, শৈবাল ছত্রাকের ভিতরে আরো আছে যে আলুর বিলম্বিত ধসারোগ। আলুর বিলম্বিত ধসারোগ কোনটা করে? এটা মূলত করে হচ্ছে ফাইটোপথোরা। ফাইটোপথোরা। আচ্ছা, অ্যাগারিকাস
অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কোনটি? অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য তৈলবিন্দু। আমরা জানি স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এগুলোর কিন্তু বিভিন্ন কাজ আছে। স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য, সেলুলোজ হচ্ছে সরি হ্যাঁ স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য, সেলুলোজ উদ্ভিদের গাঠনিক উপাদান, আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণী থেকে সঞ্চিত খাদ্য। আর তৈলবিন্দু সেটা কি অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। বর্ণাধার নেই এমন উদ্ভিদ হলো, তাহলে বর্ণাধার বলতে আসলে কি বোঝাচ্ছে? বর্ণাধার একটা সুন্দর বাংলা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে কি রঞ্জক। বর্ণাধার বলতে বোঝাচ্ছে রঞ্জক বা রঞ্জক ধারণ করে না এমন কিছু। রঞ্জক মানে কি? এই যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এগুলোকে আমরা বলছি রঞ্জক বা বর্ণাধার। তাহলে বর্ণাধার নেই কোথায়? ব্যাকটেরিয়াতে বর্ণাধার, ব্যাকটেরিয়াতে বর্ণাধার নাই মানে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এগুলো না। তাহলে বর্ণাধার নেই কোথায়? ব্যাকটেরিয়াতে বর্ণাধার, ব্যাকটেরিয়াতে বর্ণাধার নাই মানে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এগুলো নাই, কিন্তু কিছু পরিমাণ রঞ্জক পদার্থ সেখানে পাওয়া যায়। শৈবালে বর্ণাধার তো থাকবেই, মসে তো অবশ্যই থাকবে। তাহলে এইখানকার অ্যান্সারটা অ্যাকচুয়ালি দুইটা হবে, ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুইটাই এইখানকার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তবে এইখানকার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কোনটা? ছত্রাক। ঠিক আছে। অ্যাগারিকাসের জনন অংশ কোনটি? অ্যাগারিকাসের জনন অংশ মূলত ফ্রুট বডি। ঠিক আছে, জনন অংশটা ফ্রুট বডি দ্বারাই তাদের কি হয়? জনন হয়। ষষ্ঠ অধ্যায়ে চলে আসি, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। ব্রায়োফাইটার উদাহরণ হচ্ছে মস, টেরিডোফাইটা হচ্ছে ফার্ন। ব্রায়োফাইটার যে স্ত্রী জননাঙ্গ সেটাকে আমরা বলে থাকি আর্কিগোনিয়াম, তাই না? অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়ামটা হচ্ছে পুংজননাঙ্গ জননাঙ্গ আর আর্কিগোনিয়ামটা হচ্ছে এদের স্ত্রী জননাঙ্গ। প্রোটোনেমা নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? প্রোটোনেমা মূলত নিচের মস উদ্ভিদে পাওয়া যায়। টেরিসের প্রতিটি পত্রখণ্ডক, টেরিসের প্রতিটি পত্রখণ্ডককে বলা হয় পিনা। ঠিক আছে। আর কচি পাতাকে বলা হয় কি? ফ্রন্ট। তাহলে পত্রখণ্ডককে আমরা বলছি কি? পিনা। আর কচি পাতাকে, টেরিসের কচি পাতাকে আমরা বলছি ফ্রন্ট। সপ্তম অধ্যায়ে চলে আসি, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের নিচের কোনটি অপ্রকৃত ফল? নিচের কোনটি অপ্রকৃত ফল? অ্যান্সার হবে আনারস। এখানে এটা আমরা পাবো হচ্ছে ফলের যে প্রকারভেদ থাকে, প্রকৃত ফল, অপ্রকৃত ফল, তারপরে বেরি কোনগুলো, সাইটোকার কোনগুলো, ক্যাপসুল কোনগুলো, সেগুলো উদাহরণ পাবো আমরা কোথায়? ফলের ভিতরে। ফলের কিছু প্রকারভেদ আছে, তাহলে ওখানে পাবো আমরা কোনটা? অপ্রকৃত ফলের ভিতরে পাবো আনারস। সাইকাস উদ্ভিদের শস্য নিচের কোন ধরনের? সাইকাস উদ্ভিদের শস্য মূলত হ্যাপ্লয়েড। সাইকাস উদ্ভিদের শস্যটা হ্যাপ্লয়েড। আমরা জানি যে শস্যটা গঠিত হবে, নগ্নবীজী উদ্ভিদের গঠিত হবে নিষেকের আগে, আবৃতবীজিতে হবে হচ্ছে আবৃতবীজিতে হবে পরে। এই কারণে আবৃতবীজিতে শস্যটা হয় ট্রিপ্লয়েড, আর নগ্নবীজির ক্ষেত্রে শস্য হয় হ্যাপ্লয়েড। কোনটি যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়? তাহলে যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয় হচ্ছে জবা। গোলাপ, নারিকেল, লজ্জাপতি সবগুলোতেই যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ থাকে বা পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ আমরা জানি উলফিয়া, তাই না? সবচেয়ে বড় হচ্ছে ইউক্যালিপটাস। নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়? আমরা বিভিন্ন সূত্র দিয়ে সেই পুষ্পপত্র বিন্যাস পড়েছিলাম। আমরা একভাবে মনে রাখতে পারি যে কৃষ্ণকাল বাদল লাঠি খেলা দেখাবে ইম্পসিবল, ওটা দিয়ে আমরা অনেক কিছু মনে রাখতে পারি। যেমন কাল, কালতে হচ্ছে কালকা সুন্দা, তারপরে কৃষ্ণচূড়া সেটাও ইমব্রিকেট, তারপরে বাদল লাঠি সেটাও কি ইমব্রিকেট। তাহলে এখানে কোনটা আছে? কৃষ্ণচূড়া নাই, কালকা সুন্দা আছে, বাদল লাঠি নাই, তো বাকিগুলো তো কালকা সুন্দাটাই। তাহলে এখানে অ্যান্সার হবে জবা, সরিষা, পেয়ারা, এগুলোতে কোনোটাতেই ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায় না। জবাতে মূলত পাকানো বা টুইস্টেড পাওয়া যায়, জবাটাতে পাওয়া যায় পাকানো বা টুইস্টেড। আর সরিষা এবং পেয়ারা দুটেই পাওয়া যায় কোথায়? দুটেই পাওয়া যায় হচ্ছে কুইন কানশিয়ালে। কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল হচ্ছে পেয়ারা এবং সরিষাতে পাওয়া যায় কুইন কানশিয়াল। তাহলে জবাতে পাওয়া যায় টুইস্টেড, পেয়ারা এবং সরিষা পাওয়া যায় কোথায়? কুইন কানশিয়াল। আর কালকা সুন্দর সেটা পাওয়া যায় হচ্ছে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস। নিচের কোন বাক্যটি সঠিক? বেরির উদাহরণ, ওই যে বলেছিলাম যে ফলের ভিতরে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, ওর ভিতরে বেরি জাতীয় ফল, বেরি জাতীয় ফলের যে উদাহরণ সেটা হচ্ছে কি? টমেটো।
কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য? সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য মূলত হচ্ছে পক্ষল যৌগিক পত্র পাওয়া যায়। সাইকাস উদ্ভিদে কি পাওয়া যায়? পক্ষল যৌগিক পত্র। কিন্তু সাইকাসের যদি বাকিগুলো দেখি যে কাণ্ডে কোনো শাখা প্রশাখা থাকে না, ওদের গ্যামিটোফাইট থাকে না, এবং এরা কি অসমরেণু কোষ, হ্যাঁ, হেটেরো স্পার্মিয়া থাকে, হেটেরো স্পার্মিয়া বা অসমরেণু থাকে। বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কতটি? প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা হচ্ছে মূলত 5টি। প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ কোনটি? বাবলা। বাবলা হচ্ছে প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাস। তাহলে প্রান্তস্পর্শী বা ভালভেট, ভালভেট বা প্রান্তস্পর্শী এর উদাহরণ হচ্ছে বাবলা। বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে? কিছুক্ষণ আগেও দেখেন, এটা খুবই কিন্তু ইজি প্রশ্ন হয়ে গেছে। এখন 16-17 এসছে, আবার কি 17-18তেও এসছে। প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা হচ্ছে মাত্র 5টি। প্রকৃত ফল বা ট্রু ফ্রুট 9 কোনটি? আমরা কিছুক্ষণ আগে বলেছি যে অপ্রকৃত হচ্ছে আনারস, তাহলে আনারসটা তো এখানে দেওয়া নাই। আর লিচু, আম, কালোজাম, আপেল এগুলোর ভিতরে অপ্রকৃত ফল হচ্ছে আম। লিচু, কালোজাম, আপেল এগুলো সবই কি প্রকৃত ফল। গমের বৈজ্ঞানিক নাম আমরা কিছুক্ষণ আগেও পড়েছি, ট্রিটিকাম, অ্যাস্টিভাম, জিমেস হচ্ছে ভুট্টা, স্যাকারাম হচ্ছে আখ। এই হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম, তাহলে কি ট্রিটিকাম, অ্যাস্টিভাম। মালভেসি গোত্রের অমরা বিন্যাস, মালভেসি গোত্রের অমরা বিন্যাসটা হচ্ছে মূলত পাওয়া যায় এক্সাইল বা পক্ষীয়, এটাকে ইংলিশে বলা হয় এক্সাইল বা এটা বাংলা হচ্ছে পক্ষীয়। সাইকাস উদ্ভিদের শুক্রাণু কিরূপ? সাইকাস উদ্ভিদের শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সাইকাস উদ্ভিদের শুক্রাণু কিরূপ? এটা হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। মালভেসি গোত্রের পরাগধানু ও পরাগরেণুর বৈশিষ্ট্য নিম্নের কোনটি? এটা একটু মুখস্থ রাখা লাগে। মালভেসি গোত্রের পরাগধানু ও পরাগরেণুর বৈশিষ্ট্য হচ্ছে এরা কি এক প্রকোষ্ঠী হয়, বৃক্কাকার হয় এবং কণ্টকিত হয়। এক প্রকোষ্ঠী, বৃক্কাকার এবং কণ্টকিত। নিম্নের কোন বৃক্ষটি জিমনোস্পার্ম মানে নগ্নবীজী? এটা হচ্ছে সিকোয়েন্সিয়া জাইগেন্টিয়া, সিকুয়া জাইগেন্টিয়া। কোন বৃক্ষটি জিমনোস্পার্ম? সিকুয়া জাইগেন্টিয়া। জিমেস, সোলানাম, মেলাগনা, নিউক্লিয়ানঞ্চলে এগুলো সবই হচ্ছে কি আবৃতবীজী উদ্ভিদ। বাল্ব থেকে নিম্নের কোনটি জন্মায়? এটাও খুব সিম্পল প্রশ্ন, অনেক ছোটবেলায় আমরা পড়েছি। বাল্ব থেকে মূলত পেঁয়াজ জন্মায়। নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে রসুন, মূলা, ফুলকপি, শালগম সবগুলোই হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে নেক্সট টপিকে আমরা চলে আসবো টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্রের ভিতরে প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্ট হয় না কোনটি? এটা একটু খেয়াল রাখা লাগবে যে প্রোক্যাম্বিয়ামটা আমরা যখন ভাস্কুলার বান্ডেল করি তখন দেখি ওখানে কি মুক্তবদ্ধ, এই কথাগুলো চলে আসে, তাই না? তাহলে ক্যাম্বিয়াম যেই ভাস্কুলার বান্ডেলের মাঝখানে থাকবে সেটাকে আমরা বলবো মুক্ত ভাস্কুলার বান্ডেল, আর না থাকলে সেটাকে বলবো বদ্ধ। তাহলে ডেফিনেটলি ভাস্কুলারের সাথে একটা কি ক্যাম্বিয়ামের সম্পর্কিত আছে। তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে আলটিমেটলি এই জিনিসগুলোই তৈরি হয়। প্রোক্যাম্বিয়াম থেকে তাহলে ভাস্কুলার টিস্যু তৈরি হয়। ভাস্কুলার টিস্যুর ভিতরে কি থাকবে? জাইলেম, ফ্লোয়েম থাকবে। তাহলে জাইলেম ফ্লোয়েম প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়, প্রোক্যাম্বিয়াম থেকে তো ডেফিনেটলি পরবর্তীতে ক্যাম্বিয়াম হবেই। তাহলে বাকি থাকলো কি কর্টেক্স। তাহলে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হবে না কর্টেক্স। নিচের কোনটি ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদে পড়ে না? আমরা প্রতিসাম্য, কেন্দ্রিক, সমপার্শ্বীয়, অরীয়। আমরা জানি যে ভাস্কুলার বান্ডেল 3 ধরনের হয়, সংযুক্ত, কেন্দ্রিক এবং অরীয়। সংযুক্তের ভিতরে এক ধরনের ক্লাসিফিকেশন আছে, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় এগুলো আছে। তাহলে প্রকারভেদের মধ্যে পড়বে না কোনটা? প্রতিসাম্য। প্রতিসাম্য নামে কোনো প্রকার ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় না। এরপরে আসি একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত? একবীজপত্রী মূলে মূলত হাইপোডার্মিস থাকে না। আমরা যদি ছবিগুলো দেখতাম একবীজপত্রী মূলের ভিতরে দেখা যায় যে হাইপোডার্মিস থাকে না, উপরে এপিডার্মিস, তারপরে ডাইরেক্ট ডার্মিস, ডাইরেক্ট ডার্মিস, এপিডার্মিস, তার নিচে হচ্ছে ডাইরেক্ট কর্টেক্স। হাইপোডার্মিসের একটা এক্সট্রা লেয়ার কোথায় থাকে? একবীজপত্রীর কাণ্ডে পাওয়া যায়। হাইপোডার্মিসটা একবীজপত্রীর কাণ্ডের জন্য ইউনিক বৈশিষ্ট্য, আর একবীজপত্রী মূলে হাইপোডার্মিস থাকে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য নিম্নের কোনটি? অধোত্বক সাধারণত, ওই যে বলেছিলাম যে কাণ্ডের ভিতরে কি থাকবে? হাইপোডার্মিস থাকবে বা অধোত্বক থাকবে। সেই অধোত্বকটা আবার কি ধরনের টিস্যু দিয়ে তৈরি হবে? সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা ধরনের টিস্যু দিয়ে তৈরি হবে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন স্ক্লেরেনকাইমা দ্বারা টিস্যু দিয়ে গঠিত। নিম্নের কোন উদ্ভিদের মজ্জা বিনষ্ট হয়ে গহ্বর সৃষ্টি করে? বিনষ্ট হয়ে গহ্বর সৃষ্টি করে হচ্ছে কিউকারবিটা ম্যাক্সিমা বা শসা। কিউকারবিটা ম্যাক্সিমার
উদ্ভিদের মজ্জা বিনষ্ট হয়ে ভিতরে গহ্বর সৃষ্টি করে। নিম্নের কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে? নিম্নের কোনটি মূলত মূলত্বক, মজ্জা, অন্তত্বক এবং পরিচক্র? তাহলে নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করতে পারে হচ্ছে অন্তত্বক। অন্তত্বক হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে থাকে। নিম্নের কোনটিতে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে? অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমাতে। অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকবে প্যালিসেড প্যারেনকাইমা, কারণ নিম্নত্বক বলেন, ঊর্ধ্বত্বক বলেন, স্পঞ্জ প্যারেনকাইমা, এগুলোতে কোনোটাতেই কি থাকে না, অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকবে না। তাহলে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকবে সেখানে যারা কি করতে পারে, খাবার উৎপাদন করতে পারে। খাবার উৎপাদনে মূল ভূমিকা পালন করা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, সো সেখানে কি থাকবে, অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকবে। অন্তঃফ্লোয়েমের কাজ কোনটি? অন্তঃফ্লোয়েমের কাজ হচ্ছে মূলত খাদ্য পরিবহন করা। অন্তঃফ্লোয়েমের কাজ হচ্ছে মূলত খাদ্য পরিবহন করা। আচ্ছা, ফ্লোয়েমের কাজ আমরা যদি জাইলেম এবং ফ্লোয়েমের কাজ বলে থাকি, জাইলেম এবং ফ্লোয়েমের কাজ, জাইলেম হচ্ছে মূল থেকে বিভিন্ন খাবার, পানি এবং খাবার উৎপাদন কি পাতার বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আর পাতায় উৎপাদিত খাদ্য বিভিন্ন জায়গায় পরিবাহিত করে হচ্ছে ফ্লোয়েম। তাহলে খাদ্য পরিবহন করবে কে? মূলত ফ্লোয়েম। আচ্ছা, সেলাজিলানা উদ্ভিদের নিম্নের কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? এটা হবে হেড্রোসেন্ট্রিক। আমরা জানি কেন্দ্রিক যে ভাস্কুলার বান্ডেল গুলো, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল এটা হচ্ছে একটার কেন্দ্রে আরেকটা থাকে, হয় জাইলেমের সেন্টারে ফ্লোয়েম অথবা ফ্লোয়েমের সেন্টারে জাইলেম। হেড্রোসেন্ট্রিক যেটা, সেটা হচ্ছে কি জাইলেম কেন্দ্রিক, অর্থাৎ জাইলেম থাকে কোথায়? জাইলেম থাকে কেন্দ্রে, জাইলেম থাকে কেন্দ্রে। হেড্রোসেন্ট্রিক হচ্ছে জাইলেম কেন্দ্রে থাকে, আর লেপ্টোসেন্ট্রিক হচ্ছে ফ্লোয়েম থাকবে কেন্দ্রে। আচ্ছা, নবম অধ্যায়ে চলে আসলাম, উদ্ভিদের শারীরতত্ত্ব। উদ্ভিদের শারীরতত্ত্বের ভিতরে বলা হয়েছে কোন অ্যানায়নটি সবচাইতে দ্রুত শোষিত হয়? আমরা জানি পটাশিয়াম এবং নাইট্রেট এরা সবচাইতে শোষিত হয়, এবং ক্যালসিয়াম এবং সালফেট সবচাইতে ধীর গতিতে শোষিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? নাইট্রেট। কোষের কোথায় ক্রেবস চক্র সংঘটিত হয়? ক্রেবস চক্র সংঘটিত হয় মূলত মাইটোকন্ড্রিয়ায়। আমরা জানি যে গ্লাইকোলাইসিস সেটা হবে সাইটোপ্লাজমে, এবং মাইটোকন্ড্রিয়া এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেটা হবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। এরপরে আসি আমরা, ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে এডিপি থেকে এটিপি সৃষ্টি করে। এটা খুবই খুবই মানে সিম্পল একটা কোশ্চেন, যে এডিপি থেকে এটিপি সৃষ্টি করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ডেফিনেটলি ফসফোরাইলেশন, এবং সূর্যের আলো ব্যবহার করছে, তাহলে হবে কি? ফটো ফসফোরাইলেশন। সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে উৎপন্ন হয় কোনটি? আলোক পর্যায়ে মূলত উৎপন্ন হয় NADPH2 এবং এটিপি। আলোক পর্যায়ে উৎপন্ন হবে NADPH2 এবং এটিপি। এই কারণে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে আমরা কি বলি? কতগুলো ঘটনা ঘটে। কি ঘটে? ফটোফসফোরাইলেশন ঘটে, আত্তীকরণ শক্তি উৎপন্ন হয়। ফটোফসফোরাইলেশন মানে কিছুক্ষণ আগেই বললাম যে এডিপি থেকে এটিপি সৃষ্টি করে কিসের মাধ্যমে? আলোর মাধ্যমে। আর আত্তীকরণ শক্তি, যেগুলো শক্তিকে পরবর্তীতে কি করা হয়? ইউজ করা হয় বা রেখে দেওয়া হয় ইউজ করার জন্য, সেগুলোকে বলছি আমরা আত্তীকরণ শক্তি, যেমন NADPH2। আচ্ছা, হ্যাচেনস্লেক চক্র, হ্যাচেনস্লেক চক্র মূলত কোনটা? C4 চক্র, তাই না? C4 চক্র। তাহলে এদের যে প্রথম স্থায়ী যৌগ হবে সেটা কোনটা হবে? সেটা হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। জ্যান্থোফিলের বর্ণ আমরা জানি যে জ্যান্থোফিল হচ্ছে এক ধরনের ক্যারোটিনয়েড রঞ্জক। জ্যান্থোফিল হচ্ছে এক ধরনের ক্যারোটিনয়েড রঞ্জক। তাহলে ক্যারোটিনয়েডের ভিতরে দুই ধরনের আছে, একটা হচ্ছে ক্যারোটিন যেটার কালার হয় কমলা, আরেকটা হচ্ছে জ্যান্থোফিল যেটার কালার হবে কি? হলুদ। তাহলে জ্যান্থোফিলের বর্ণ হবে হলুদ। উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমৌল কোনটি? তাহলে মাইক্রোমৌল এবং ম্যাক্রোমৌলের ভিতরে আমরা পড়েছিলাম MGK ক্যাফে ফর নাইস জবস। MGK ক্যাফে ফর নাইস জবস হচ্ছে ম্যাক্রোমৌল। তাহলে ওই MGK ক্যাফে ফর নাইস জবস দিয়ে আমরা কি কি পাই? সালফার, ওই যে চপসের S দিয়ে সালফার, কার্বনের C দিয়ে কার্বন, চপসের C দিয়ে কার্বন, আর থাকছে কি? বাকি থাকছে ক্যালসিয়াম এবং কপার। তাহলে ক্যালসিয়াম এবং কপার দুইটাই হচ্ছে আচ্ছা, ক্যালসিয়াম হচ্ছে ক্যাফের ভিতরে Ca যেটা, সেটা দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, তাহলে এটাও কি? ম্যাক্রোমৌল। তাহলে এই তিনটা হচ্ছে কি? আমার ম্যাক্রোমৌল। তাহলে বাকি থাকলো কি? কপার হচ্ছে কি? মাইক্রোমৌল। তাহলে অ্যান্সার হবে এটা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। কোনটা অ্যান্সার হবে? তাহলে কপার অ্যান্সার হবে। কপার হচ্ছে মাইক্রোমৌল। একই তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থের অধিকতর ঘন স্থান হতে অধিকতর কম স্থানের দিকে বিস্তার লাভ। তাহলে আমরা দেখি অধিকতর ঘন স্থান, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে অধিকতর ঘন স্থান হতে অধিকতর কম ঘন স্থানের দিকে বিস্তার লাভ করার প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন। মানে হচ্ছে উচ্চ ঘনত্বের থেকে নিম্ন ঘনত্বের দিকে যাওয়াকে আমরা কি বলি? ব্যাপন বলে থাকি। অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ
গ্লুকোজ ভেঙে কয় অণু এটিপি তৈরি করে? এটা খুবই সিম্পল প্রশ্ন, এটা মাত্র 2টা এটিপি তৈরি করে থাকে। প্রতিটি ক্রেবস চক্রে কতগুলো এটিপি উৎপন্ন হয়? প্রতিটি ক্রেবস চক্রে মূলত আমরা ক্রেবস চক্রে যে এটিপির ক্যালকুলেশনটা সেখানে যদি দেখি প্রতিটি ক্রেবস চক্রে 24টি এটিপি উৎপন্ন হয়ে থাকে। অবাধ শ্বসন, অবাধ শ্বসনে গ্লুকোজ ভেঙে কি উৎপন্ন করে? ইথাইল অ্যালকোহল ও পানি। ইথাইল অ্যালকোহল ও পানি উৎপন্ন করে হচ্ছে অবাধ শ্বসনে গ্লুকোজ ভেঙে। আচ্ছা, হ্যাজেনস্ল্যাক পর্বে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা কোনটি? কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে ফসফোএনল পাইরুভেট, এটা হচ্ছে হ্যাজেনস্ল্যাক পর্বের কার্বন ডাই অক্সাইড গ্রহীতা। পত্ররন্ধ্রের খোলা বা বন্ধের উপরে প্রভাব বিস্তার করে কোনটি? পত্ররন্ধ্রের খোলা বা বন্ধের উপরে মূলত অসমোটিক প্রেসারটাই প্রভাব বিস্তার করে থাকে। অসমোসিসের মাধ্যমে সেটা খুলে এবং বন্ধ হয়, সো অসমোটিক প্রেসার এটার মধ্যে উপরে প্রভাব বিস্তার করে থাকে। সালোক সংশ্লেষণের জন্য কি কি প্রয়োজন? এটাও খুব সিম্পল। আলো দরকার হয়, ক্লোরোফিল দরকার হয়, কার্বন ডাই অক্সাইড দরকার হয়, কিন্তু অক্সিজেন কিন্তু দরকার হয় না। পরেরটা দেখি, ক্লোরোফিল দরকার হয়, পানি দরকার হয়, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সেটাও হবে না। অক্সিজেন যেখানে থাকবে সেটা সেটা হবে না, তাহলে এটা হচ্ছে না, বিয়োগ হচ্ছে না। H2O ক্লোরোফিল শুধু কি এই দুটোই দরকার হয় না, আরো কিছু দরকার? তাহলে কার্বন ডাই অক্সাইড, পানি, ক্লোরোফিল এবং সূর্যালোক, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটাও না, তাহলে অ্যান্সার হবে ডি। পত্ররন্ধ্রের কাজ নয় কোনটি? পত্ররন্ধ্র কোনোভাবেই পানি সঞ্চয় করে না। হ্যাঁ, বাকি কাজগুলো যেমন সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড প্রবেশ, অক্সিজেন নির্গত করতে পারে, কার্বন ডাই অক্সাইড ঢুকবে, অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে যাবে। শ্বসনের সময় অক্সিজেনটাকে প্রবেশ করাবে, কার্বন ডাই অক্সাইডকে বের করে দিবে। রক্ষী কোষ খাদ্য প্রস্তুত করে, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, সেটাও ঠিক আছে, কিন্তু সে কখনোই কি করে না? পানি সঞ্চয়ে কোনো প্রকার সহায়তা করে না। ফার্মেন্টেশনের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ ব্যবহৃত হয়। হ্যাঁ, অবশ্যই এটা না, দেহের অভ্যন্তরীণ গ্লুকোজ এখানে ব্যবহৃত হবে না, এটি কোষের মধ্যে নয়। ফার্মেন্টেশন প্রক্রিয়া এক প্রকারের অবাধ শ্বসন। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, যে ফার্মেন্টেশন কি এক প্রকারের অবাধ শ্বসন হবে। ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? অলরেডি পড়ে ফেলেছি, এটা হবে মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত। উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহাভ্যন্তর থেকে বাষ্পাকারে, এটা খুবই সিম্পল, এটাকে বলা হবে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। নিম্নের কোনটি সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনের সাথে সম্পর্কিত? গ্লাইকোলাইসিস। সবাত এবং অবাতের মানে মেইন যেই সম্পর্ক বা মেইন যে কমন একটা পাথ হয় সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা দুই জায়গাতেই পাওয়া যাবে। উদ্ভিদের বিপাক শ্বসন বা বর্ধনের সাথে জড়িত নয় কোনটি? জাইলেম, সালোক সংশ্লেষণ, প্লাস্টিড, ক্রেবস চক্র। সালোক সংশ্লেষণ খাদ্য তৈরি করে, উদ্ভিদের বর্ধন করে বা উদ্ভিদের বিপাকীয় প্রক্রিয়াতে অংশগ্রহণ করে। প্লাস্টিড কি করে? সেই সালোক সংশ্লেষণ করছে। ক্রেবস চক্র শ্বসন করছে। কিন্তু জাইলেম কি এগুলোর সাথে জড়িত না, জাইলেম শুধুমাত্র পরিবহনের কাজে জড়িত, সো জাইলেম হবে এটার অ্যান্সার। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের জন্য কোন তথ্যটি সঠিক নয়? আয়ন, কোন তথ্যটি সঠিক, সরি, মূলরোম দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে শোষিত হয়, বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন নাই, আয়ন হিসেবে শোষিত হয়। তাহলে মূল রোম দ্বারা অধিকাংশ ক্ষেত্রে শোষিত হয় না, মূলরোম দ্বারা মূলত পানি শোষিত হয়। আর মূলের অগ্রভাগে কোষ বিভাজন অঞ্চল দিয়ে খনিজ লবণ পরিশোষণ হয়। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, মূলরোম দিয়ে কি হয়? পানি হয়, আর মূলের অগ্রভাগে কোষ বিভাজন অঞ্চল দিয়ে হয় হচ্ছে আপনার খনিজ লবণ পরিশোষণ। বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় কারণ সক্রিয় এবং নিষ্ক্রিয় দুই ধরনের খনিজ লবণ পরিশোষণ আছে। বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হলে সেটাকে আমরা বলবো সক্রিয় পরিশোষণ। অণু হিসেবে শোষিত হয় না, সে কি হিসেবে শোষিত হয়? সে হচ্ছে আয়ন হিসেবে শোষিত হয়ে থাকে। নিম্নের কোন ধনাত্মক আয়ন সবচেয়ে দ্রুত গতিতে? আমরা পড়েছিলাম পটাশিয়াম এবং নাইট্রেট, তাহলে এখানে হবে আনসার পটাশিয়াম। ধনাত্মক হচ্ছে পটাশিয়াম, ঋণাত্মক হচ্ছে নাইট্রেট। P700 নামক প্রতিক্রিয়া রঞ্জক নিম্নের কোন বর্ণের আলোক
রশ্মি সর্বাধিক অতি লাল মানে লাল যে আলোক বর্ণটা থাকে সেটাকেই সর্বাধিক ভাবে সে শোষণ করতে পারে। আমরা যদি লাল আলোর ওয়েভলেংথ তো চিন্তা করি, লাল আলোর ওয়েভলেংথ কি 650 থেকে 760 পর্যন্ত, তাহলে P700 700 কিসের মধ্যে আসতেছে, 700 আসতেছে লালের ভেতরে, তাই না? 700 আসতেছে 650 থেকে 760, তার মানে 700 কার ভিতরে পড়ছে, লালের ভিতরেই পড়ছে। নিম্নের কোন